বঙ্গভবন বা গণভবন যে নামে বলুন, ওখানে কিন্তু আমরা ঢুকে দিয়েছি। এটা ইতিহাসের খুব বড় একটা ট্র্যাজেডি, এই গণ অভ্যুত্থানের খুব বড় ট্র্যাজেডি এটা। আমাদের যদি আমার লেখা যারা পড়েছিলেন, আমি যেটা চেয়েছিলাম, যেটা আমি ব্যর্থ হয়েছি, আমি নিশ্চয়ই আপনাদের কাছে অপরাধী, সেটা হলো এটাও হওয়া উচিত ছিল শহীদ মিনারে কিংবা রাজু ভাস্কর্যের সামনে ডক্টর ইউনূস এসে বলবেন, আমি জনগণের অভিপ্রায় দ্বারা নির্বাচিত প্রেসিডেন্ট, জনগণের অভিপ্রায় দ্বারা নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছে। ফলে পুরনো যে রাষ্ট্র ব্যবস্থা এটা আর নাই। এটা কি লিগালি অ্যাকসেপ্টেবল? ইন্টারন্যাশনাল অবশ্যই অ্যাকসেপ্টেবল, আন্তর্জাতিকভাবে অবশ্যই। সকল রেভলিউশনারি হয়েছে, পৃথিবীতে সব বিপ্লবে হয়েছে। আপনি একটা পুরনো ব্যবস্থা ভেঙে গেছে, আপনি জোড়াতালি দিয়ে রাখতে যাচ্ছেন, এটা ভেঙে গেছে। আমরা ডক্টর ইউনূসকে তরুণরা নির্বাচিত করেছি। আমি রিটায়ার্ড জাস্টিসদেরকে, আমার যদি ক্ষমতা থাকতো আমি ইমিডিয়েটলি বের করে দিতাম, নির্বন্ধ মানে এটা করতাম না। অলরেডি ডক্টর ইউনূস যদি বলে আমি বাংলাদেশের প্রধান, যেহেতু আমাকে জনগণ নির্বাচিত করেছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ডক্টর ইউনূস কি নির্বাচিত না অনির্বাচিত? ভেরি গুড। কারা নির্বাচিত করেছে? আমরা কারা? জনগণ। জনগণকে সার্বভৌম ক্ষমতার অধিকারী না অধিকারী না, বাস পিরিয়ড, শেষ। তাই জনগণ যদি সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়, তাহলে জনগণ যা বলে ওটাই আইন। আমি শেষ করি, আমি প্রশ্নটা লিখে রাখেন খাতায়, আমি যাবো, আমি আগে পুরো শুনতে পারি। তাহলে প্রথমত লিগাল প্রশ্ন হচ্ছে এটা, যেটা আমরা প্রথমত লড়াই করেছি। এখন আমরা কি করতে পারতাম এটাকে, যদি আমরা এই সার্বভৌম ক্ষমতা, জনগণের সভারেন উইল যেটা প্রকাশিত হয়েছে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং এই প্রকাশের যে স্থান সিম্বলিক্যালি প্রতীকী যেটা শহীদ মিনার, এটা হিস্টোরিক্যাল কন্টিনিউটি, আমাদের দীর্ঘ যে লড়াইয়ের যে ধারাবাহিকতা, একই সঙ্গে সঙ্গে আমাদের আইনের যে ধারাবাহিকতা, একই সঙ্গে সঙ্গে আমাদের স্মৃতির যে ধারাবাহিকতা, একই সঙ্গে সঙ্গে আমাদের সমাজের যে বুদ্ধিবৃত্তিক তর্ক বিতর্কের যে ধারাবাহিকতা, তাহলে শহীদ মিনার তো খালি ইট দিয়ে তৈরি না, ওই সমস্ত ধারাবাহিকতার প্রতি। তাহলে ডক্টর ইউনূস ওখানে দাঁড়িয়ে এই কথাটা বলতেন, আমরা হিস্ট্রি এবং বর্তমানের মধ্যে একটা সন্ধি ঘটিয়ে দিতে পারতাম সিম্বলিক্যালি। আমরা এটা মিস করে ফেলেছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যদি ডক্টর ইউনূসকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলতাম যে এটাই আজকে থেকে বঙ্গভবন, এটা কি গ্রহণযোগ্য হতো? তো রাখি না কেন? বিল্ডিংয়ের মধ্যে কি ক্ষমতা থাকে না জনগণের কাছে? তাহলে আপনারা এই ভুল করলেন কেন? এই যে ধারণাগুলো খেয়াল করেন, এই যে ধারণাগুলো আপনাদের মধ্যে রয়ে গেছে, এটাই কিন্তু ফ্যাসিবাদের ভিত্তি। আমরা প্রত্যেকে এক একটা ফ্যাসিস্ট, এটা আমার মনের মধ্যে রয়ে গেছে। যেহেতু আমরা চিন্তা পরিচ্ছন্ন করতে চাই না, পরিষ্কার করতে চাই না, খালি ফরমাদার তত্ত্ব করে, ঠিক আছে তো, নিজে কিন্তু পরিষ্কার করতে চায় না। না করার কারণে অজ্ঞানে, অজ্ঞাতসারে, জেনে বা না জেনে আমরা কিন্তু বিপ্লবী বলতে পারবো না। তাহলে প্রথম কথাটা আমাদেরকে বুঝতে হবে যে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, এবং সেই সার্বভৌম ক্ষমতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অভিপ্রায় হিসেবে ব্যক্ত হয়েছে গণ অভ্যুত্থানে। এই ব্যবস্থা আর অতীতে ফিরে যাবে, এটাকে কিছুতেই পেছনে ফিরে দিতে আমি দেব না। যে কোনোভাবে কিন্তু আমি ফিরে দিতে চাই। কী করে যাবো না? আমরা এখন 8 বছর প্রতিযোগিতা কিন্তু হয়ে গেছে, তো করবে, ঠিক আছে? আমি আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন থাকবে, আমি যখন শেষ করবো তখন আপনার প্রশ্ন দেবেন, তাহলে আমার ধারাবাহিকতা থাকবে। আর অনেকগুলো, কিছু টেকনিক্যাল, কিছু ফিলোসফিক্যাল, কিছু প্র্যাকটিক্যাল প্রশ্ন আসবে। তাহলে আমরা বুঝতে হবে যে সংবিধান এটা একটা চাতুরী। সংবিধান শব্দটাও চাতুরী, শব্দটা গঠনতন্ত্র। সংবিধান কারা লাগে? সংবিধান লাগে কলোনিয়াল পাওয়ার। আপনি একটা শাসিত, আপনাকে আমি শাসন করব, তো শাসন করবার জন্য আমি একটা আইন বানাবো, এটাকে বলে সংবিধান। এটা সংবিধান শব্দটা, কেমন? কিন্তু ইংরেজি শব্দ কনস্টিটিউট মানে কিন্তু গঠন, এটা লিগ্যাল এবং কনসেপ্টুয়াল, আমরা পরিষ্কার করে মানেটাই। তাহলে এই যে
সংবিধান মানে রাষ্ট্র মানে আইন, আইন ছাড়া চলা যাবে না, আইন মানতে হবে। এটাই তো ফ্যাসিজম, এটা তো ফ্যাসিজমের ফান্ডামেন্টাল ভিত্তি, হচ্ছে আইন মানতে হবে। জনগণের অভিপ্রায় কিছু না, জনগণ তো বদলাবে, সে নতুন আইন তৈরি করবে, সে নতুন কথা বলবে। আচ্ছা, এখন যেটা হয়েছে সেটা হলো আমরা এখন প্রতিবিপ্লবের মধ্যে পড়ে গেছি। এই পড়ে যাওয়াটা আমরা শুরু থেকে বলেছি যে আমরা কি চাই, এই গণ অভ্যুত্থানের সর্বোচ্চ অভিপ্রায় হিসেবে যাকে আমরা নিয়ে এসেছি তিনি রাষ্ট্রপ্রধান, এবং তিনি আমাদের অভিপ্রায়, সাহিদ মারা গেছে বক্ষে 2 পা 2 হাত ছড়িয়ে, শহীদ হয়েছে বহু ছেলে, মুগ্ধ পানি পানি বলে মারা গেছে, তার অভিপ্রায় তিনি প্রতিনিধিত্ব করেন। কিন্তু এই অভিপ্রায়টা এখনো পর্যন্ত লেখা হয় নাই, ঠিক আছে? যদি ওরা জীবিত থাকতো, বিপ্লব সফল হতো, এটা সে লিখতে পারত, সে অভিপ্রায় লেখা হয়নি। ফলে অলিখিত যে অভিপ্রায়টা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, এখন সেই অভিপ্রায়টা লিখতে হবে। এই তফাৎ, যদি আমরা না লিখি, এটা কি আপনাদের মনের মধ্যে নেই? আপনাদের হৃদয় নেই? আপনি কি বুঝতেছেন না কোনটা ভালো কোনটা খারাপ? আপনি কি আবার ফ্যাসিজম চান? আপনি কি শেখ হাসিনাকে ফেরত চান? তাহলে অভিপ্রায় তো পরিষ্কার। তাহলে কাজটা শুধুমাত্র লেখার কাজ। যদি আমার লিখিত সংবিধান চাই ভালো, আর যদি ইংল্যান্ডের মধ্যে হতে থাকি চাই তো ভালো। এটা আমাদের ইচ্ছা, আমরা কীভাবে চাই, কীভাবে সুবিধা আমাদের দেশের জন্য কোনটা সুইটেবল। যেহেতু আমরা লিখিত সংবিধানে অভ্যস্ত, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে এবার কনসেপচুয়াল ধারণাটা বলি আপনাকে। অন্তর্বর্তী সরকার বলতে তাকেই বোঝায় যে দেশের লিখিত সংবিধান আছে, যে অলিখিত অভিপ্রায়কে লিখবা পর্যন্ত যে সময় লাগে, এটাকে বলা অন্তর্বর্তীকালীন সরকার। বোঝা গেল? ভুলবেন না কিন্তু, ঠিক আছে? ওই যে আসে কিন্তু বিএনপি হুমকি দিচ্ছে 3 মাসের মধ্যে নাকি ইলেকশন দিতে হবে। দেখছেন, শুনছেন? একবার আপনার জয়কে ঠেকা দিয়ে বহু কষ্ট হয়েছে আমাদের, এখন এটা কী করে ঠেকাবো? তাহলে আমাদেরকে বুঝাচ্ছেন তারা যে সংবিধান লাগবে না, বলে এরা আবার দেখেন দুঃসাহসটা দেখেন। আমি বলছি এই যে দুঃসাহস বলতেছে ডক্টর ইউনূস নির্বাচিত সরকার না, নির্বাচিত সরকারের ওই যে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা দিতে হবে। ক্যান ইউ ইমাজিন দিস? এটা এখন এই যে গণ অভ্যুত্থান, এই কথা বলার সাহস হচ্ছে না। যদি আপনার পরিষ্কার না থাকেন, এটা কিন্তু বলতে থাকবে প্রথম, তাহলে আপনাদের মাথার মধ্যে পরিষ্কার থাকতে হবে ডক্টর ইউনূস নির্বাচিত। আর যদি ভোটাভুটির দ্বারা নির্বাচিত হতো তাহলে কি হতো? মেজরিটির দ্বারা নির্বাচিত, মাইনরিটির দ্বারা নির্বাচিত না, এই তো হতো। আর এখন তিনি কি সকলের দ্বারা নির্বাচিত, সকল। এই সকলের মধ্যে কারা অন্তর্ভুক্ত, কারা না? ফ্যাসিস্টরা অন্তর্ভুক্ত না, খুব পরিষ্কার নাকি? তাহলে জনগণ কথাটারও একটা লিগ্যাল মানে আছে। আপনাদের কিন্তু কনফিউজ করবে, এই যদি নির্বাচন করা আবার আওয়ামী লীগ না থাকলে তো গণতন্ত্র হবে না। এই বিজয়টা হচ্ছে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণের অভ্যুত্থান, তাদের বিজয়। তাহলে জনগণ কারা? যারা ফ্যাসিস্ট না। আর যারা ফ্যাসিস্ট তারা জনগণ না, তারা এনিমি। এটাকে বলে পলিটিক্সের ফ্রেন্ডস অ্যান্ড এনিমি ডিস্টিংশন। পলিটিক্স সবসময় বন্ধু এবং শত্রু বিভাজন করে। ফলে আমাদের শত্রুকে ফ্যাসিস্ট শক্তি, আমাদের শত্রু সেই ফ্যাসিস্ট শক্তিকে আমরা উৎখাত করতে পেরেছি। ফলে আগামী দিনে জনগণ বলতে কোনো ফ্যাসিস্ট কিন্তু না, এই জনগণের অন্তর্গত। জনগণের নামে আবার আমরা ফ্যাসিস্টদেরকে ঢুকাবো না, তা হবে। তাকে জনগণের কিন্তু প্রবলেমেটিক, ঠিক না? জনগণ বলে এটা আলুর বস্তা বলে কিছু নেই। জনগণ মাস্ট বি ডিফাইন্ড বাই হিস্টোরিক্যাল অ্যাক্ট। যে কাজটা ঘটেছে, যে পলিটিক্যাল কাজটা ঘটে গেল, যে রাজনৈতিক যে ঘটনাটা ঘটে গেল, তার দ্বারাই কে জনগণ কে জনগণ না এটা নির্ধারিত হয়ে গেছে। তাকে নতুন এই পৃষ্ঠা আমরা উল্টাব নাকি? আপনি আর ফিরে যাবেন বিপ্লবের আগের জায়গায়? বলে হ্যাঁ জনগণ তো সবাই, হ্যাঁ জনগণ তো ছিল সে, কিন্তু সে তো আমাদেরকে গুলি করে ছাড় করতে, ওটা আমার শত্রু, আমি কি আবার মর্ম নেই? তাহলে জনগণ কথাটাও, শব্দটা, এটা কিন্তু কনস্টিটিউটেড বাই দ্য রেভলিউশন। বিপ্লবের দ্বারা জনগণের ধারণা পরিগঠিত। কেমন? এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের বিষয়। এখন আমি যে জায়গায় যাবো, আমি যে কথা বলতে হয়তো মেলার সময় লাগবে, ঠিক না? গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শুধু আপনাদের কাছে বলে আমরা আরও অনেক প্রচুর বিষয় নিয়ে আমরা আলোচনা করতে হবে। এখন আমি যে জায়গাতে আপনাদেরকে বোঝাতে যে ঠিক আছে, আমরা তো এখন প্রতি বিপ্লবের মধ্যে পরাজিত হয়েছি,
আমরা আসলে পরাজিত হইনি যদি আমরা এই যতটুকু পেয়েছি এটাকে আমরা রক্ষা করি। এখন আমাদের চলবে লিগ্যাল ব্যাটল। যারা উকিলরা আসবেন তাদের সঙ্গে আমাদের তর্ক চলবে যে আপনারা কী করে বৈধ করছেন বাংলাদেশের শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান দ্বারা। আমরা এখন কেন অবিলম্বে চুপ্পুকে বরখাস্ত করার কথা বলছি কেন তিনি শেখ হাসিনার লোক, শেখ হাসিনা নিয়োজিত এবং সম্ভবত প্রতিদিনই তার সঙ্গে শেখ হাসিনার সঙ্গে কথা হয় সম্ভবত না। আপনারা হাসেন না, প্লিজ সিরিয়াস সিরিয়াস পলিটিক্যাল ইস্যু, আমাদের বাস্তব কথা বলছি। হ্যাঁ প্রতিদিন হয়, হয়তো হতেই পারে, কারণ তার অত্যন্ত প্রিয় লোক এবং আমাদের সেনাপ্রধান, ঠিক আছে, তার ইতিবাচক ভূমিকা আছে, তারও কথা হয়, ঠিক আছে। এবং তারা তো তাদের ইনস্টিটিউশনগুলো তারা তাদের মধ্যে করে বিল, তারা তো কী করেছে, পরাজিত হয়েছে, পিছিয়ে গেছে, এখন তারা আবার কিন্তু আক্রমণের জন্য তারা তৈরি হবে। ফলে আমাদেরকে মনে রাখতে হবে যে কিছুতেই এই প্রেসিডেন্টকে রাখা যাবে না একটা মুহূর্তে, প্রথম কাজ এটা গুরুত্বপূর্ণ, রাখা যাবে না কোনোভাবে, কোনো কাজই করতে রাখতে যাবে। দেখেন ইতিমধ্যে কিন্তু এটাকে তারা একটা এনজিও সরকার বানিয়ে গেছে, দেখছেন। আর আমাদের ছেলেদেরকে এসে টোকেন, আমাদের বাচ্চাদের ছেলেরা তরুণরা যারা বিপ্লব করলো টোকেন আকার সাজার এক্সট্রা না, এটা হতে পারে। আমাদের যদি অরিজিনাল আমরা কী করতে পারতাম, যদি আমরা এই বিপ্লবটা কমপ্লিট করতাম, আমরা একটা রেভলিউশনারি কাউন্সিল করতাম, ইয়ুথ কাউন্সিল, যারা আগামী দিনে বাংলাদেশ গঠন করবে। প্রেসিডেন্ট হবে আমাদের দ্বারা নির্বাচিত, এবং আমরা তরুণরা যে বিপ্লব করেছি আমরা ছিলাম রেভলিউশনারি কাউন্সিল, যারা কাছে এই প্রেসিডেন্ট জবাবদিহি করতে বাধ্য থাকবে। এখন প্রেসিডেন্ট কার কাছে জবাবদিহি করে? আপনাকে জবাবদিহি করে জিজ্ঞাসা করছে যে এইকে উপদেশটা নেওয়া হবে, উনাকে কাউকে জিজ্ঞেস করছে? দিস ইজ ওয়াট আই হ্যাভ লস্ট দ্য গেম। কিন্তু রেভলিউশনারি কাউন্সিল আমরা থাকতো, তাহলে কী করতাম? আমরা প্রেসিডেন্টকে বলতে পারতাম যে আমরা একে চাই, আমরা ওকে চাই, বা আমরা একে চাই। আমাদের থাকার দরকার থেকে আমরা পড়াশোনা করবো না, আমরা পড়াশোনা করব, আমাদের কাজ আছে, আমরা আজকে আমরা বাংলাদেশকে গঠন করবো। তো বাংলাদেশকে গঠন করতে গিয়ে আপনি যদি বিভিন্ন মিনিস্ট্রিগুলো রাখেন, এই যেসব অ্যাডমিনগুলো শেখ হাসিনা বসিয়ে গেছে বিভিন্ন জায়গায়, সবচেয়ে বিপজ্জনক অ্যাডমিন কিন্তু সেসব অ্যাডমিন ক্যাডারে যারা আছে, এরাই কিন্তু এই ফ্যাসিজমের কিন্তু ভিত্তি, ফাউন্ডেশন, ওরা কিন্তু সকলে আছে, ঠিক আছে। সেনাবাহিনীতে কিন্তু তারাই আছে এখনো বলতে আছে। আর আপনি ঠিক আছে, আপনি একটু শান্তি দিল, আচ্ছা ঠিক আছে ডিজিএফে সরাই ফেলছি, ভালো, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এনএসএ চান, আছে সরাই দিলাম, কিন্তু ওদেরই লোক বসে। আচ্ছা এই যে আমি কথাটা বললাম, আমি কি করে বুঝি যে ওদেরই লোক বসে? আপনারা কি এটা প্রমাণ দিতে পারবেন লোক বসে? প্রমাণ খুব সহজ, আয়নাঘরগুলো খুঁজে পান না কেন? খুব সহজ প্রমাণ। আয়নাঘর তো ক্যান্টনমেন্ট ছিল, তাহলে আয়নাঘর কই? আয়নাঘরগুলো কি ভেঙে ফেলেছেন আপনারা? এই যাদেরকে মুক্তি দিয়েছে তাদের কি আয়নাঘর থেকে মুক্তি দিয়েছে নাকি বাইরে নিয়ে ফেলে দিয়েছে? তাহলে আপনারা কেন সচেতন থাকছেন? আয়নাঘরটা আপনারা কেন ঢুকছেন না? ক্যান্টনমেন্ট দেখাইতে হবে আয়নাঘর আমাদেরকে কোথায়। এরাই তো আবার এই আয়নাঘরের মধ্যে আপনাদেরকে ঢুকাবে। তারা আপনারা কেন হুঁশিয়ার হচ্ছেন না, সচেতন না কেন? আজকে তো এই জায়গায় গেছেন, যখনই তারা ক্ষমতা একটু মজবুত করবে আবারও আয়না করে নিয়ে এই যে ছেলেগুলা আজকে এই বিপ্লবটা করেছে, এই যে তরুণ তরুণী আমাদের ছেলেমেয়েরা যে কাজটা করেছে, এদেরকেই ধরুন। আমি তো বুড়ো হয়ে গেছি, মরে গেলে অসুবিধা নেই, কিন্তু এটা হতে হলে আমাদেরকে ঠিক সময়ে কী ধরনের রণধ্বনি আমাদেরকে তুলতে হয় এটা আমাদের পরিষ্কার মনে রাখতে হবে। এখন দেখছি যে সাংঘাতিক চিন্তা ভাবনা সবার, ওরে নিরুনা রে, ওই লোকটা বলে থাকে ওখানে থাকলে ভালো হতো, ঠিক না, এসব আলোচনা করছে না, এগুলো করে কিন্তু ব্যস্ত রাখতে হবে না। এটা কিন্তু ফ্যাসিজম পুনর্বহাল হবার এটাই কিন্তু পদ্ধতি। যে কে গেল, আরও তো ভালো লোক ছিল, এই তর্কগুলো যারা করে এরা কিন্তু এই যতটুকু অর্জন হয়েছে তাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করার জন্য তারা কথা বলে। আচ্ছা তাহলে যদি কনসেপচুয়ালি এটা আমরা কেন এই দ্বারা প্রভাবিত হই? প্রভাবিত হই এই কারণে যে আমাদের কাছে এখনো পরিষ্কার না যে রাষ্ট্র এবং সরকার এক জিনিস। সরকার জিনিস বলতে না নাকি, যাদেরকে এখন সরকারে আছেন যারা বিভিন্ন মন্ত্রণালয়ে, এটাকে বদলানো যায় না, নিবেই আদেশে একটা সাইন পেলে চলে যায়।
কিন্তু ক্ষমতায় কি 10 শতক দিয়ে আপনি বাড়ি পাঠাতে পারবেন? ক্ষমতা তো আপনার হাতে নেই। ক্ষমতা যাদের কাছে তারা ঠিক করবে। তাহলে পরিষ্কার থাকবেন, সরকার এখন আমাদের, অন্যদের যা করে তাই তা করবে, সরকার নিয়ে আমাদের এখন মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা ক্ষমতা পাওয়ার, সভারেন উইল অফ দ্য পিপল, জনগণের সার্বভৌম অভিপ্রায়, এটাকে আমরা কী করে প্রতিষ্ঠা করব, এটা হচ্ছে আমাদের এখনকার প্রধান রাজনৈতিক কাজ। এটাকে করানো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে না? ফলে কে উপদেষ্টা হলো, কে হলো না, কার কাছে কটা মন্ত্রণালয় গেছে, এটা আমাদের ইররিলেভেন্ট, আমরা আগ্রহী না। আমরা কালকে যখনই আমাদের ক্ষমতা, আমরা আরও ধীরে ধীরে জনগণের ক্ষমতা, গণক্ষমতা তৈরি হবে, আমরা আমাদের ঠিক লোকগুলোকে খুঁজে পাবো, সমস্যা নেই। ওদিকে আমরা এখন মাত্র থামাবো, এটা সময় না। আচ্ছা, তাহলে আমাদের ট্যাকটিক্যাল দিকটা কী হবে? আমরা তো হেরে গেছি। আমাদের ট্যাকটিক্যাল পজিশনটা কী হবে? এই ট্যাকটিক্যাল পজিশন ঠিক করতে গেলে আমাদেরকে লিগালি দুটো প্যারাডাইম আছে, ফলো করতে পারি, অথবা কোনটা আমাদের জন্য বেটার এটা আমরা নিজেরা চিন্তা করতে পারি। এটা কিছুটা মাঠের আন্দোলন থেকে উঠে আসে। থিওরিটিক্যালি আমি কিছুটা আলোচনা করবো, কিন্তু সঠিকভাবে কোনটা করা দরকার এটা আপনারা বুঝবেন, বা অথবা আমরা বিভিন্ন সময় আরও ছোটো ছোটো মিটিংয়ে প্র্যাকটিক্যালি কী ঘটছে, প্রত্যেকটা ঘন্টা ঘন্টা কী ঘটছে, তার দ্বারা আমরা এটা ঠিক করব। এই যে প্যারাডাইম, এই প্যারাডাইমকে একটাকে বলা হয় পপুলার সভারেন্টি প্যারাডাইম, যেটা একটু আমরা বললাম, হ্যাঁ, এটা লিগাল টার্ম, যে গণসার্বভৌমত্ব বলে। গণসার্বভৌমত্বের ধারণা দ্বারা আমরা এখনকার যে আমাদের পরাজয়টা ঘটেছে, এই প্রতি বিপ্লবটা শোধরাবার একটা পথ হলো গণসার্বভৌমত্বের ধারণা, ঠিক আছে? আর আরেকটা ধারণা ছিল, এটা আমরা হারিয়ে ফেলছি, এটা ছিল রেভলিউশনারি প্যারাডাইম। যেমন ধরুন বলশেভিক বিপ্লব, রেভলিউশনারি প্যারাডাইম নিয়ে অতীতের ব্যবস্থার সঙ্গে